আসসালামু আলাইকুম। শুরু করছি যাত্রাপথ উপন্যাস। লিখেছেন মাসপিত্রা মিময়ী। পর্ব সংখ্যা 2। পশ্চিম আকাশে কমলা রঙের ছড়াছড়ি। সূর্যাস্তের সময় হয়ে এসেছে। সেই আয়োজনেই ব্যস্ত প্রকৃতি। সাদা বকগুলো রাশি রাশি মেঘের মতো দলবদ্ধ হয়ে ডানা ঝাপটে উড়ে ঘরে ফিরছে। যেতে যেতে জমিনে ফেলে যাচ্ছে ছন্দময় শব্দ, ডানা ঝাপটানোর প্রতিধ্বনি। শাহবাড়ির পেছনে ধানের কাজের জন্য বরাদ্দ জমিটি খলা নামেই পরিচিত। দুপুরের কেটে আনা ধানগুলো আটি ধরে ধরে মাড়াইয়ের কাজে ব্যস্ত মজুরের দল। বটতলা থেকে ফিরে এতক্ষণ ধরে সেসবেরই তত্ত্বাবধান করছিল নাজির শাহ। বসে থাকতে থাকতে হঠাৎ পেটে টান পড়ল যেন। বাড়ির ভেতরে হাঁটা ধরল। উঁচু কণ্ঠে বলল, আমি ভিতর থেকে ঘুরে আসি, তুই এনেই থাক বল্টু। মিল্টন নীরব সায় জানালো। কদবেল গাছের নিচে বসে রইল চুপচাপ। বয়স তার 21-এর গণ্ডিতে পড়েছে সবে। তাগড়া যুবক ছেলে। নাজিরের থেকে হবে বছর 5-এর ছোট হয়তো। একই এলাকায় বাড়ি। বাবা নেই, মা ওর বাড়িতে কাজ করে যা পায় তা দিয়ে এতকাল সংসার চলেছে। ভাই বোন তারা 7 জন। তবুও ছেলেটা নাজিরের ভীষণ নেওটা। ভোরের আলো ফুটতে না ফুটতে এসে না হাজির হয় শাহবাড়িতে। তারপর সারাদিন সেখানেই থাকে। গোসল খাওয়া সব বিনামূল্যে। দিন শেষে অবশ্য মজুরিও পায়। নিতে না চাইলেও নাজির জোর করেই দেয়। বেশম কাজের কিনা, যখন যা বলে তাই করে। নাজির ইচ্ছে করেই করায়। শাহবাড়ির 3 দিকেই শুধু বাড়ি আর বাড়ি। দুদিকে টিনের চালার 2টো ইটের পাকা বাড়ি, আর বিপ্রতীপ দিকে 2টো মাটির বাড়ি। তার মধ্যে ফাটল ধরা পুরনো মাটির বাড়িটি নাজিরের বাবা সুবহান আলী শাহর পৈতৃক সূত্রে পিতা ফতেহ আলী শাহর থেকে পেয়েছেন। এরপর সেই যে কোন এক মর্মান্তিক দুর্ঘটনায় বিছানার সঙ্গে সন্ধি করলেন, আর শেষ হলো না সেই সন্ধি। ততদিনে 2 চাচার বহু উন্নতি হয়েছে। বাড়িতে করেছে ইটের ঘর, পাশেই আছে 2টো গোয়াল ঘর, গরু বাছুর গাভী দিয়ে ভর্তি। তার মধ্যে অবশ্য একটা নাজিরের। বাড়ির সাথে লাগোয়া গৃহিণীদের মুরগির খোপ, একপাশে ধানের গোলা আর ছনের ছোট্ট ঘর। নাজির এক বাটি খই আর নলের গুড় নিয়ে নিজেদের খোলা বারান্দায় পেতে রাখা মোড়াতে বসল। অদূরে বড় চাচি ফরিদা উঁচু জায়গায় দাঁড়িয়ে চাল থেকে কুমড়ার বড়ি আর গতকাল তৈরি করা নকশি পিঠা নামাচ্ছেন। তখনই হন্তদন্ত হয়ে বাড়িতে প্রবেশ করলেন আমিরুল শাহ। দিক দিক না তাকিয়েই ছুটে এসে স্ত্রীর কোমর বরাবর লাথি মারলেন। চিৎকার করে বললেন, বান্দির ঘরের বান্দি, সারাদিন কই থাকোস? কোন ভাতারের লোকে সময় কাটাস? রাইতে পোলায় কি কইরা বেড়ায় দেখোস না? পিঠার ডালা হাতেই মুখ থুবড়ে মাটিতে পড়ে গেলেন মধ্যবয়সী ফরিদা। কপালে আঘাত লাগলো, তবুও ব্যথায় টু শব্দটি করল না। তাতে যেন প্রশ্রয় পেয়ে গেলেন লোকটা। এক নাগারে দিয়ে গেলেন অশ্রাব্য সব গালি। আশপাশ থেকে খুঁজে আনলেন একটি চেলা খাট। সেটা নিয়ে এগিয়ে যেতেই খই খেতে খেতে মুখ বিকৃত করে নাজির বলে উঠল, পিডাইয়ের ঠ্যাং বাইঙ্গা দেন ফকির নির্ঝের। সকালটা হইতে দেরি, কিন্তু শাড়ি কাঁচা দিয়া গাধার মতো কাম করতে দেরি নাই। মাইর খাইয়া যদি একটু কমে এসব। থেমে গেলেন আমিরুল শাহ। মারতে গিয়েও মারলেন না, ফেলে দিলেন চালাকাট। ভস্ম করে দেবেন এমন দৃষ্টিতে একবার স্ত্রীর দিকে তাকিয়ে চলে গেলেন অন্দরে। ফরিদা উঠে বসলেন, আঁচলে চোখের পানি মুছে তাকালেন সামনে। লুঙ্গি ঝেড়ে উঠে দাঁড়ালো নাজির। গামছা গলা থেকে নামিয়ে মুখ মুছতে মুছতে বলল, পইরা পইরা মায়ের খাইতে শরম লাগে না? নির্লজ্জ বেটি মানুষ। তো কি করবো? চাইলে অনেক কিছুই করা যায়। রাতের বেলা তো এক খাটেই শোয়। গলার টুটিটা চিপ দিয়ে ধরলেই তো সব লেটা চুইকা যায়। ভেতর থেকে চিৎকার দিলেন আমিরুল শাহ, নাজির, আমি যদি আসি তাহলে তোরটাই কিন্তু চিপ দিয়ে ধরমো। আর আমি বুঝি বইয়ে থাকবো? হাত ভেঙে গলায় ঝুলাই দিমো। আমিরুল শাহ কিছু বললেন না, রাগে ফুঁসছেন তিনি। বিচার কার্য শেষ হতেই সামিউলকে নিয়ে হাসপাতালে ভর্তি করে রেখে এসেছেন পারভেজকে। গ্রামে ছিঁচিয়ে পড়ে গিয়েছে এই কাণ্ডে। অর্জিত মান সম্মান যেন অল্প সময়ই খোয়া গেছে। নাজির উকি দিল ঘরে, জিজ্ঞেস করল, সামান্য হাতেই তো কাটছে, তার লাগে হাসপাতালে ভর্তি করে রাখাইতে হইব কেন? আজকাল রাতটা থাকুক, শরীর দুর্বল, স্যালাইন দিছে ডাক্তার। নাজির আর কিছু বলল না। চলে আসার জন্য পা বাড়াতেই শান্ত কণ্ঠে পিছু ডাকলেন আমিরুল শাহ, শোন নাজির। কোন? হাসাই মাস্টার বাড়ির মায়ের লগে পারভেজের সম্পর্ক আছে? সম্ভবত। সম্ভবত? হ, নিশ্চিত জানি না। অনেকবার এক লগে দুইটারে দেখছি, তাই ওই পরিস্থিতি থেকে বাঁচানোর লাইগা তখন কথাটা
কওয়া ছাড়া আর উপায় আসছিল না। আচ্ছা। প্রসঙ্গ বদলেন আমির শাহ। জিজ্ঞেস করলেন, ধানের কাম কদ্দূর, সব কাটা শেষ? আমার পশ্চিম পাড়ার ক্ষেতেরটা আজ দুপুরেই কাটা শেষ করছি, এখন মারাই চলতেছে। বেলায়েরটা 1 সপ্তাহ পর কাটতে হইব, মনে হয় আরেকটু পাকবো। বাকিগুলোর খবর মমিন চাচা আর সামিউল ভাই জানেন। কয়মন হইছে? এখনো মাপি নাই, তবে ধরা যায় 15-16 মনের ওপরে হইব, বেশিও হইতে পারে। আলহামদুলিল্লাহ। নাজির চুপ রইল কিছুক্ষণ, তারপর কঠিন স্বরে বলল, বয়স তো কম হইল না, পোলাপাইন বড় হয়েছে, নাতি নাতনিও আছে, তারপরেও বউ পিটান কেন? এসব যেন আর না দেখি। বড় মতো কথা কবি না। বয়স কত তোর? কি বুঝছো সংসারের বিষয়ে? মায়া মানুষ হইল কাল নাগিন। হ্যাঁ গলাইগা সংসারে অশান্তি হয়, সম্পর্ক নষ্ট হয়। জীবনেও এইসব নাগিনের চক্করে পড়বি না, একলা থাকবি, তবুও অশান্তির দরকার নাই। জীবন জাহান্নাম বানায় ছাড়বো। আমনের জীবন আবার কে জাহান্নাম বানাইলো? আমি তো ফুরফুরাই দেখতাছি। জলজান্ত প্রমাণ তোর মা, দেখোস না তোর বাপের অবস্থা? একজনের লাইগা সবাইরে খারাপ বলা উচিত না। সবাই যদি খারাপ হইতো তাহলে দুনিয়া চলতো কেমনে? তপ্ত শ্বাস ফেলে কাদারা হেলান দিয়ে চোখ বুঝলেন তিনি। উত্তরের অপেক্ষা না করে বাড়ির পাশের খলার পুনরায় চলে এলো নাজির। আটি বেঁধে রাখা ধানের উপর বসল। মিল্টনের কাঁধে চাপড় মেরে বলল, রাইতে ঘাটে যাবো ইলিশ কিনতে, আব্বার ইলিশ অনেক পছন্দ, আইয়া পড়িস। মিল্টন মাথা নাড়িয়ে সায় দেয়। মাস্টার বাড়ির অন্দরে গোল মিটিং বসেছে। আকবর মিয়া আর নজরুল আলম বাদে সকলের মুখশ্রীতে ভর করেছে গাম্ভীর্য। আকবর মিয়ার 2 পুত্র 3 কন্যা, নজরুল, তমিজ, আবেদা, কাশেম, সরলা। পিতার মতোই নজরুলেরও 2 পুত্র 3 কন্যা, সুজন, রেশমা, কাজল, রুহুল আর ফাহমিদা। রেশমা, কাজল দুজনেই বিবাহিতা, তাই তারা থাকে শ্বশুর বাড়ি। বোনেদের মতো সুজনও বিবাহিত, 6 আর 4 বছরের 2টো ছেলে মেয়ে আছে। কাশেম বাবার দ্বিতীয় পুত্র, তার আবার ছেলে মেয়ে সংখ্যা 3 জন। তালেব আর মাসুম তারই ছেলে। মেয়ে অবশ্য বাড়িতে থাকে না, নানার বাড়িতে থেকেই পড়াশোনা করে। এই তো গত বছরই ধুমধাম করে বড় ছেলের বউ এনেছেন বাড়িতে। স্ত্রী, সন্তান, নাতিপুতি নিয়েই ভরা সংসার আকবর মিয়ার। নজরুল আলমের স্ত্রী দিলারা বেগম মেয়ে ফাহমিদাকে নিয়ে উপস্থিত হলো বসার ঘরে। ঘোমটা টেনে মাথা নিচু করে সালাম দিলেন শ্বশুরকে। আকবর মিয়া সেদিকে না তাকিয়ে জবাব দিলেন সালামের। ফাহমিদা নত মস্তকে দাঁড়িয়ে আছে মেয়ের পাশে। বুকের ভেতর থরথর করে কাঁপছে আসন্ন কোনো ঝড়ের শঙ্কায়। চোরা চোখে একবার সামনে জোট বেঁধে বসে থাকা বাপ, চাচা আর ভাইদের দিকে তাকালো। একমাত্র ভরসা যেন এখন দাদা। তার মধ্যেই কাশেম চেঁচালেন, জ্ঞানাম ভরা মাইনসের সামনে আমাকে মান সম্মানে আঘাত লাগছে, এই শিক্ষা দিছি তোরে? নাম করা বাড়ির মাইয়া হইয়া শত্রুগুলোকে আকাম করো? ভয়ে দেহটাও দোলাচাল খেয়ে গেল ফাহমিদার। শক্ত করে টেনে ধরল মায়ের আঁচল। আকবর মিয়ার নজর এড়ালো না তা। অসন্তুষ্ট কণ্ঠে বললেন, আহা কাশেম, কইছি না বাড়ির মাইয়া বউগুলোকে কখনো উঁচু গলায় কথা কবি না? কিন্তু আব্বা। চুপ থাক। মাইনসের কথায় নিজের বাড়ির মাইয়াগো কেন অবিশ্বাস করবি? আমি কথা কইতেছি ওর লোকে। বৃদ্ধ এখনো এ বাড়ির কর্তা। বাড়ির প্রত্যেকটা মানুষ থেকে শুরু করে পোষা বিড়াল পর্যন্ত ওনার কথা মান্য করে চলে। তাই কাশেম আলী চুপ হয়ে গেলেন। আকবর মিয়ার কণ্ঠে এবার নমনীয়তা ঝরে পড়ল। নাতনির উদ্দেশ্যে স্নেহভরা কণ্ঠে বললেন, যা জিজ্ঞাসা করবো তার সঠিক উত্তর দিবা, ঠিক আছে? আচ্ছা দাদাজান। আমিরুল শাহর ছেলে পারভেজ গত রাতে কেন এসেছিল? আমি জানি না। আজ সালিশে তোমার নামে অপবাদ উঠছে, তোমার নাকি পারভেজের লগে প্রেমের সম্পর্ক। এটা মিথ্যা দাদাজান। তাইলে সত্যিটা কি? উত্তর দেওয়ার জন্য কিছুটা সময় নিল ফাহমিদা। মিনমিনিয়ে অথচ দৃঢ় কণ্ঠে বলল, তার প্রতিবেশী চাচাতো বোন আমার সহপাঠী, তার হাত দিয়ে অনেকবার প্রেমপত্র পাঠিয়েছিল, কিন্তু আমি কখনো সেসবের জবাব দেইনি। মাঝে মধ্যে স্কুল ছুটি হলে বটতলা পর্যন্ত পিছু পিছু আসতো, এতটুকুই। এসব তুমি কাউরে জানাও নাই কেন? কখনো সামনে এসে কিছু বলেনি, বিরক্ত করেনি, তাই তেমন গুরুত্ব দেয়নি। তবে আমার সব জানে। সন্তুষ্ট হলেন আকবর মিয়া। শুরু থেকে নাতনির প্রতি ওনার বিশ্বাস ছিল। বাড়ির ছেলেমেয়েরা আর যাই হোক, পরিবারের সম্মান নষ্ট হবে এমন কাজ করতে পারে না। এবার বড় পুত্রবধূর দিকে তাকাতেই দিলারা বেগম গড়গড় করে বলে দিলেন সত্য। আমি কইতে নিষেধ করছিলাম আব্বা, অযথা ঝামেলার কি দরকার?
তবে এও কইছিলাম যদি সরাসরি কথা কওয়ানোর চেষ্টা করে তাইলে সোজা এসে আমারই কবি, আমি তোর বাপেরে জানামো। মাথা নাড়ালেন আকবর মিয়া, ছেলেদের উদ্দেশ্যে বললেন, কইছিলাম না সত্যটা না জানি না কখনো কারো সম্পর্কে বিরূপ ধারণা মনে রাখবি না। কাশেম আলী মাথা নিচু করলেন লজ্জায়। রুহুল দাঁতে দাঁত পিষে ক্ষুব্ধ স্বরে বলল, সব দোষ ওই নাজিরের। হারামজাদের খেতে ফালাইয়া কয়খা দিতে পারলে শান্তি পাইতাম। কয়দিন ধরে অনেক বেশি লাফালাফি করতাছে। ঝামেলা করিস না, কাল বছরের প্রথম দিন, মনে যা রাগ ক্ষোভ আছে সব ধুইয়া মুইসা সাফ হইয়া যাক। হাটে যা, বাজার কইরা আন। এবারও দাদার কথা মেনে নিল নাতিরা। দিলারা স্বামীর ইশারা লক্ষ্য করে মেয়েকে নিয়ে চলে গেলেন ঘরে। বৈশাখের প্রথম সকাল, বাংলা 1403 বঙ্গাব্দ। ভোরের আলো তখন পূব দিগন্তে কেবল ছড়াতে শুরু করেছে। চারিদিকে নেই কোনো শীতল বাতাসের অস্তিত্ব, বরং ভর করেছে তীব্র তাপদাহ। বাড়ির উঠোন ধুলোমুক্ত। ভোর হওয়ার আগেই গৃহিণীরা সেরে ফেলেছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। রান্নাঘরের মাটির চুলায় ভাজা হচ্ছে ইলিশ মাছ, পোড়ানো হচ্ছে শুকনো মরিচ। চারিদিকে ছড়িয়ে পড়েছে ভাজা ইলিশের ঘ্রাণ। পাশের শান বাঁধানো পুকুর ঘাটে ডুব দিয়ে গায়ে গামছা জড়িয়ে বাড়ি ফিরল নাজির। মর্জিনা পেছন থেকে ডাক দিলেন, আইস আমগো ঘরে খাবি, তোর চাচায় বড় ইলিশ আনছে ঘাট থেকে। চুল ছেড়ে গামছা রোদে মেলে দিল নাজির। প্রত্যুত্তরে বলল, আমিও আনছি, বড় চাচির আনছে। মুখ বাঁকালেন মর্জিনা, হাতের ঝাঁটা ছুঁড়ে মারলেন মুরগির খোপের সামনে। বললেন, হ, খালি বড় চাচি আর বড় চাচি, আমরা তো রানতে পারি না, বানের জলে ভাইসে আইছি, ওই মহিলাই মাথা খাইছে। কথা না বাড়িয়ে নিজ কক্ষে প্রবেশ করল সে। আসার পথে কিনে আনা আকাশি রঙের নতুন ফতুয়া আর কালো রঙের বাংলা প্যান্ট পরিধান করে চলে এলো বাবার ঘরে। সুবহান আলিশা টান টান হয়ে শুয়ে আছে বিছানায়, দৃষ্টি রোদ আসা জানালায় স্থির। নাজির আনন্দে আটখানা হয়ে জিজ্ঞেস করল, কেমন লাগতেছে আব্বা? শ্রবণনালী পর্যন্ত সেই কণ্ঠ পৌঁছাতেই ঘাড় ফিরিয়ে পুত্রের পানে তাকালেন সুবহান আলী সাহ। বিষণ্ণে আবিষ্ট মুখখানিতে ফুটে উঠল এক ফালি ঝলমলে হাসি। মুখ দিয়ে এ শব্দ করে কাছে রাখলেন ছেলেকে। খোলা ঠোঁটের ফাঁক দিয়ে উকি দিল আধফালি কাটা জিভ। শব্দগুলো অস্পষ্ট হলেও সহজেই নাজির যেন তা বুঝে গেল। অধরের হাসি চওড়া হলো। যেভাবে এসেছিল ঠিক সেভাবেই বেরিয়ে এলো ঘর থেকে। রান্নাঘরে ঢুকে পানি দিয়ে ভিজিয়ে রাখা গত রাতের হাঁড়ি ভর্তি পান্তা ভাত থালায় তুলে সাথে পেঁয়াজ, কয়েক পদের ভর্তা আর ভাজা দুটো ইলিশ মাছের টুকরা নিয়ে ফিরে এলো ঘরে। বালিশ উঁচু করে পিঠে হেলান দিয়ে বসালো বাবাকে। ভাত মাখাতে মাখাতে বলল, আইজ বছরের প্রথম দিন, তাই ইলিশ আনছি। মাঝরাইতে ঘাটে গিয়ে দেখি সামাত মিয়া ট্রলার ভর্তি ইলিশ নিয়ে ফিরতেছে, লগে লগে কিনে আনলাম। নওশাদ ও আসে নাই, ওর নাকি কয়েকদিন পর পরীক্ষা শুরু হইব। চিঠি পাঠাইছিল গত সপ্তাহে। ধানের কাম শেষ কইরা শহরে যাবো ভাবতাছি। বা আলী কই? আর কইও না, পারভেজ আছে না, মাস্টার বাড়ির মেয়ের লগে পীড়িত করতে গিয়ে ধরা খাইছে। বিচার বইছিল কাইল। গোলামের পুতে শত্রুগো বাড়িতেই মরতে গেছে। ভদ্রলোক আরো কিছু হয়তো বললেন, কিন্তু নাজির প্রতি উত্তরে মুখ বাঁকিয়ে বলল, হইছে, চুপ থাকো, সাফাই গাইতে হইব না। ওই অমানুষের বাচ্চা গোলাই গিয়া আজ এই অবস্থা তোমার। বাপ সঠিক মানুষ চিনতে পারে নাই বইলা পোলায় ভুগতাছে। একবার যদি সুযোগ পাই তাইলে বুইড়ার বিষধাত আমি ভাঙ্গা দিমো। হাত নাড়িয়ে পুত্রকে ঝামেলা করতে নিষেধ করলেন তিনি। নাজির সে কথায় গুরুত্ব দিল না, বরং প্রসঙ্গ বদলাল। ওই বাড়ির পুরুষদের নাম শুনলেই তার মাথায় খুন চেপে বসে। এভাবেই খাওয়ার ফাঁকে ফাঁকে কথা চলল দুজনার। অলৌকিকভাবেই হোক বা অভ্যাসগতই হোক, পিতার মুখ থেকে নিঃসৃত অস্পষ্ট প্রত্যেক শব্দ খুব সহজেই বোঝা যায় নাজির। সুবহান আলী শাহ বিছানা থেকে নামতে পারেন না। বা পায়ের হাড় ভাঙা, ডান পায়ের বুড়ো আঙুলটাও কেটে ফেলেছে কেউ, সাথে কাটা হয়েছে জিভের ডগা। হয়তো কোনো কিছু গোপন করার লক্ষ্যে, যার রহস্য রয়ে গেছে আজও। সেই রহস্য চলছে এখনো 21 বছর ধরে। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ি থেকে বেরিয়ে এলো নাজির। বড় তেঁতুল গাছটা পেরোতেই দেখা মিলল মিল্টনের। গত রাতে 3টা মাছ কিনেছিল সে, তার মধ্যে একটা বার গছিয়ে দিয়েছিল মিল্টনের হাতে। তাই আজ সকালের খাবারটা বাড়ি থেকেই খেয়ে এসেছে সে। চত্বর বাজারের মুদির দোকানে আজ হালখাতার অনুষ্ঠান, সেখানে প্রথমে যাবে তারা। তারপর খেতে খামারে ঘুরে বিকেলে যাবে মেলায়। হাঁটতে হাঁটতে কাউকে নজরে পড়তেই হাতের ইশারায় চিৎকার করে ডাকলো, এই সিরি, এই এদিকে আয়। বাচ্চা মেয়েটি এগিয়ে এলো।
চোখে মুখে তার আতঙ্ক। নাজির ভ্রু কুচকে ধমক দিয়ে বলল, কাল বিকেলে তুই আমার এলে মস্করা করছিলি না? মেয়েটি দুদিকে মাথা নাড়ল। মিল্টনও এবার ধমক দিল, তুই সুজনের মাইয়া সুজাতা না? বাপ চাচা এগুলোই শিখেছে বেয়াদব। বাদ দে, বংশের রক্ত পাইছে না, একেবারে 2 নাম্বারই পোলা পাইন। সুজাতা ফের দুদিকে মাথা নাড়ল, নিষ্পাপ মুখ করে বলল, আমি না, ওই ছোড়া ফুপু বলেছে। কোন ফুফু? ফাহমিদা নাকি বিয়েটাগুলা? আরেক ফুফু। মিল্টন নাকচ করে দিয়ে বলল, মিসা কথা কয় ভাইজান, কয়দিন আগে আমার গিয়ে জামাল গোটা সুইরাও অস্বীকার করছিল। নাজির কিছুক্ষণ ভেবে তারপর বলল, না রে বল্টু, শুদ্ধ ভাষায় যখন কইতেছে তখন হাসা কথাই কইতেছে মনে হয়। সেই সুযোগে পা থেকে জুতা খুলে হাতে নিয়ে ভূত দৌড় দেওয়ার চেষ্টা করল সুজাতা, কিন্তু পুনরায় পথ রোধ করে দাঁড়ালো নাজির। শাসানোর ভঙ্গিতে বলল, আমার পাদ লইয়া সবার সামনে মস্করা, তার ওপর আবার বংশ বদলাইয়া নাজিরের লগে ভুইয়া লাগাইছে, তাই তোর ফুফুরে লইয়া আমার লগে দেখা করবে, না হইলে হাড্ডি গুড্ডি ভাঙ্গে রেখে দিমো।